আসতে পারে। হ্যাঁ 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 স্যার, ওই মাথা পর্যন্ত যাই। বলো হ্যাঁ রাস্তা ঘুরে ভালো বাইরে যাবে। আমাদের একটু দেখবে না ভিডিও সাংবাদিকবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমার প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। প্রতি বছরই আমরা একটা যুব দিবস পালন করে থাকি। আমাদের এই আজকের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। আমার এই প্রতিপাদ্য বিষয়ের শুরুতে প্রতিপাদ্য বিষয়ের প্রেক্ষিতে আমি বলতে চাই, এই আমাদের আজকের যে যুব দিবস, আজকের যুব দিবসের সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে 2024 জুলাইয়ে যারা শহীদ হয়েছে, বসার লোক আছে, আহত হয়েছেন, যারা অংশগ্রহণ স্বপ্নের সফল বাস্তবায়নে আজকের এই যুব দিবসের সফল বাস্তবায়ন হয়েছে। তাদের স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন সমাজ, যেখানে যুবরা নেতৃত্ব দেবে, যেমন 24-এ তারা নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। সেই সকল স্বপ্ন যারা বাস্তবায়ন করবে, যারা বাস্তবায়নে বদ্ধপরিকর, তারাই আমার সামনে উপস্থিত। আমাদের যুবশক্তি, তারা প্রযুক্তি নির্ভর হতে চায়। এই কারণে যুব উন্নয়ন দপ্তর 1978 সাল থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয় সৃষ্টি করে, পরবর্তীতে 1981 সালে যুব উন্নয়ন দপ্তর সৃষ্টি হয়। শুরু থেকে প্রশিক্ষণ এবং ঋণ এবং মোটিভেশন, এই তিনটা কার্যক্রমের উপর দিয়ে তাদের অগ্রযাত্রা শুরু করে। আজকে আমাদের লালমনিরহাট জেলায় আমরা মূলত কম্পিউটার, বেসিক কম্পিউটার, পোশাক, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, কম্পিউটার ইলেকট্রনিক্স, গবাদি পশু, হাঁস মুরগি পালন, পোশাক শিল্প, ড্রেস মেকিং, আমরা 6টি ট্রেডে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দিচ্ছি এবং উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে অপ্রাতিষ্ঠানিক আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমরা তাদেরকে আত্মকর্মে যাওয়ার জন্য মোটিভেশনাল অ্যাক্টিভিটিস গ্রহণ করছি। তো আমি প্রধানমন্ত্রী মহোদয়কে জন্য জানাবো, আমাদের আজকের যারা সামনে বসে আছে তারা কিন্তু কোনো মাদকের ক্যারিয়ার, মাদকের ব্যবসা, চুরি ডাকাতি, ছিনতাই অথবা আড্ডা কোনো কিছুতে লিপ্ত নেই।
এরা নিজের এবং সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে আমাদের এখানে এসেছেন। তারা নিজেরা প্রশিক্ষণ নেবেন, ঋণ নেবে এবং আত্মকর্মে তারা নিজেদেরকে নিয়োজিত করবে, এই তাদের প্রতিজ্ঞা। তবে এখানে কিছু সমস্যা রয়েছে। অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হব। দেশকে ভালোবাসবো। দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। অন্যায় ও দুর্নীতি করব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাই আমরা জানলাম যে এটা নিয়ে আসলে আলোচনার কোনো অবকাশ বা আপনাদের সামনে নতুন করে বলার কিছু নেই যে যুবকরা কি করতে পারে। যুবকরা প্রতিনিয়ত এই দেশের জন্য কি করেছে সেটা আমাদের দেশের ইতিহাস দেখলে বোঝা যায় এবং বেশি দূর যাওয়া লাগে না। 2024 জুলাই আমরা আগস্টের গণঅভ্যুত্থানে দেখেছি যে যুবকরাই সবচেয়ে বেশি এগিয়ে এসে আমাদেরকে যে এই নতুন একটা সুযোগ দিয়েছে বাংলাদেশকে গড়া। সুতরাং যুবকরা চাইলে পারে না এমন কোনো কিছু আসলে নেই। আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই যুব যারা রয়েছে তাদেরকে শক্তিতে পরিণত করা, তাদেরকে দক্ষ মানব শক্তিতে রূপান্তর করা। কারণ আপনি যদি দক্ষ সতীর্থে রূপান্তর না হওয়ার পরে তাহলে যে আমাদের অতীত পুলিশ মহোদয় যেটা বললেন যে বিদেশে গেলে যেটা দেখা যাচ্ছে যে তারা সংখ্যায় আমরা বেশি যাচ্ছি, কিন্তু যদি বলেন যে উপার্জনের দিক থেকে আমাদের কিন্তু তাদের তুলনায় অন্যান্য দেশে যেভাবে বিদেশে যে তারা যেভাবে বৈদেশিকতা অর্জন করে সেই তুলনায় কম। কিন্তু আমরা যদি একজন দক্ষ মানুষকে যদি আমরা বিদেশে পাঠাইতে পারি তাহলে কিন্তু তার আয়ের যে সংখ্যাটা রয়েছে সেটা অনেক বেশি বেড়ে যাবে। আমাদের যুবকরা যারা রয়েছে তাদেরকে আমাদেরকে প্রশিক্ষিত করতে হবে। আপনি যদি স্লাইডে দেখেন যে বাংলাদেশে সরকারি চাকরির সংখ্যা কতজন, সরকারি চাকরিজীবীতে আসতে পারে কতজন? এই 16-17 লাখের বেশি আমাদের সরকারি চাকরির স্ট্রেংথে নাই, অর্থাৎ আপনি চাইলেও এর বেশি আপনি সরকারি চাকরিতে লোকজন নিতে পারবেন না। এটা আমাদের জনসংখ্যার কত পার্সেন্ট হবে? 1%-এরও নিচে। তাহলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা কথা বলতেছিলাম যে আসলে আমরা ছোটবেলা থেকে যেটা হয় যে পড়াশোনা করে আমরা চিন্তা করি যে আমরা ওই চাকরি খুঁজবো, সরকারি চাকরি, অর্থাৎ আমাদের মস্তিষ্কে আমরা ঢুকে গেছে। আমার মনে হয় এই জায়গাটায় আমাদের পরিবর্তন করা উচিত। আমাদের যদি আমাদের কেউ যদি কোনো ব্যবসা বা কোনো কিছু যেতে চায়, দেখতে যে পরিবার থেকে একটা বাধা আসে যে এইরকম একটা পজিশনে কেউ যাইতে চাচ্ছে, ভবিষ্যৎ কি? বিয়ের বাজারও তো দেখা যাচ্ছে যে সরকারি চাকরিজীবীর মানে সবচেয়ে ডিমান্ড বেশি, তাই না? আসে না? মানে একদম পিওনের যদি বলি যে সরকারি চাকরিজীবী করে পিওন সমাজ তার যে ডিমান্ড, আপনি দেখেন যে একজন বেসরকারিতে বা একজন উদ্যোক্তা সে কত টাকা মানে প্রথম করতেছে এই দিকে কেউ দেখে না। দেখে কেউ? সেদিন কিছুদিন আগে যখন আমরা আইটি একটা বেস্ট একটা প্রশিক্ষণে গেলাম, দেখলাম যে তাদের মানে মাসিক ইনকাম 50 লাখ সেই প্রতিষ্ঠানে। তো এই যে এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে যে এই জায়গাগুলোতে যে আসলে আপনারা কাজ করলে যে এই জায়গাগুলোতে যে আপনারা নিজেরা যে শুধু আপনি নিজে না, আপনার সাথে সাথে আশপাশে আপনি কিছু লোককেও কিন্তু আপনি সেখানে প্রতিষ্ঠানে কিন্তু অংশ নিয়ে তাদেরকেও জীবিকা নির্বাহের সুযোগ দিচ্ছেন। এখন দেখেন আপনি আগে আমরা কৃষিকাজে দেখতাম যে আমাদের বাপদাদারা করতো, মৎস্য বলে যাই বলে সেই ধরনের তারা কাজ করতো, কিন্তু এখন দেখেন কৃষিকাজে দেখেন এখন আপনার মাঝে মধ্যেই দেখবেন যে কিছু যুবকরা দেখবেন যে হাসিরি থেকে পড়াশোনা করে এসে তারা কৃষিকাজ করতেছে, তারা মৎস্য চাষ করতেছে, তারা বিভিন্ন ধরনের